এখন জামায়াত ইসলামী বলছে দরকার হলে জাতীয় সংসদ নির্বাচন পরে হবে, আগে গণভোট করতে হবে। এনসিপি জামাত তারা এখন গণভোট চাইছে, তারা জুলাই সনদকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ইতিবাচক মনে করছে। বিএনপি বলছে সেটা ঠিক নয়। কে ঠিক বলছে কে ঠিক বলছে না আমি সেই বিতর্কে, সেই আলোচনায় বা কারো পক্ষ নিয়ে বলছি না, কিন্তু আমি বিতর্কের জায়গাগুলো দেখাবার চেষ্টা করছি। জামাত এখন বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে তার কয়েক দফা কর্মসূচি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে, নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিচ্ছে। প্রফেসর ইউনূস এখন বলছেন নির্বাচনটা একটা বড় চ্যালেঞ্জ, যে কোনো সময় বড় আঘাত আসতে পারে। যে সরকারের লোকজন কয়েকদিন আগেও বলেছে এই নির্বাচন কোনো শক্তি, পৃথিবীর কোনো শক্তি পিছিয়ে দিতে পারবে না, সেই সরকারের প্রধানই মাত্র কয়েকদিন পরে এখন বলছেন যে কোনো সময় বড় আঘাত আসতে পারে। তার মানে কি, মানুষের মধ্যেও একটা ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে আতঙ্কগ্রস্ত করা হচ্ছে। এবং এই কথার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে যে সরকারও নিশ্চিত নয় তারা ঠিকঠাক মতো নির্বাচন করতে পারবে কিনা। প্রফেসর ইউনূস যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেন, তার আগেই কয়েকদিন আগেই তিনি বলেছিলেন এখন তো নির্বাচন হলে ব্যালট বক্সের চিন্তাই হবে, পুলিশ এখনো তৈরি হয়নি। এখন কি পুলিশ তৈরি হয়েছে? নির্বাচন কমিশন যতই পুলিশের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করুক না কেন, কোনো কিছু কি ঠিকঠাক হচ্ছে? আমি তো দেখি না। আমার কথা না হয় বাদই দিই, আসুন আমি জাস্ট আজকের পত্রিকার কয়েকটা শিরোনাম পড়ি এবং সেখান থেকে কয়েকটা লাইন বোঝাবার চেষ্টা করি এগুলো আসলে কি বার্তা বহন করে। স্মারকলিপি দিতে ইসির সামনে জামায়াত সহ ৮ দল, তারা গণভোট চায়, নভেম্বরে তাদের গণভোট দাবি। আমি আগেই বলেছি বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক তারা বলছে, এর বাইরে তারা কিছু বলতে পারছে না। আর এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ইতিমধ্যেই বলে দিয়েছেন বিএনপি বিয়েতে রাজিও হয়েছে, কাবিনও স্বাক্ষর করেছে, এখন সেখান থেকে বিএনপি আর সরতে পারবে না। পাটোয়ারি বলছেন আরো বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ দিয়ে, আর বিএনপির মৃত্যু হবে না দিয়ে। ওদিকে ওই যে যারা সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলেন এবং প্রভাবশালী, তাদেরকেও তো বিএনপির ইতিমধ্যেই মৃত ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আমার অবস্থান, আমার বক্তব্য, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি যাদের সম্পর্কে বলেছি বা বলি বা ভবিষ্যতে বলবো, আমি রেশনালি যৌক্তিকভাবে একজন সাংবাদিক হিসেবে, একজন বিশ্লেষক হিসেবে যেভাবে বলা দরকার সেভাবে বলি। কারণ আমার কারো প্রতি কোনো পক্ষপাত নেই, কারো প্রতি অপ্রয়োজনীয় বিরোধিতা আমি করি না, আমার করবার দরকার পড়ে না, কারণ আমি একজন পেশাদার মানুষ। আসুন আরো শিরোনামের দিকে তাকাই। বিতর্ক জিয়ে রাখলো জুলাই সনদ, দলগুলোর অনৈক্য। A binary vote for a complex charter. সনদ বাস্তবায়নের সুপারিশ এক পেশে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে মির্জা ফখরুল। দলগুলোর মধ্যে মত পার্থক্য সামনে এলো আরো তীব্রভাবে, আমরা তো জানি এটা হবে। এবং তারা এই রিপোর্টে বলা হচ্ছে যে বিএনপি মনে করে সনদ বাস্তবায়নের যে সুপারিশ আছে তাতে জাতি বিভক্ত হবে, কোনো ঐকমত্য হবে না। জামায়াত বলেছে কোনো দল যদি সংস্কার নিশ্চিত করতে চায় তাহলে কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে না। গণভোটে প্রদত্ত সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত প্রণয়ন এবং জনগণের কাছে উন্মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান এনসিপির। সনদ বাস্তবায়ন সুপারিশ নিয়ে সব বক্তব্য। আরেকটি শিরোনামে আছে যে রাজনীতিতে নতুন করে বিভক্তি সৃষ্টির অভিযোগ কেন উঠছে। অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশন 2-3টি রাজনৈতিক দল বিলে একটি পক্ষ তৈরি করেছে, সন্দেহ প্রকাশ করেছে বিএনপির এতদিন লাগলো কেন? এত বড় একটা রাজনৈতিক দল, তারা কোটি কোটি তাদের সমর্থক দাবি করে, এতবার ক্ষমতায় ছিল, বিরোধী দলে ছিল, এই মুহূর্তে আওয়ামী লীগের অনুপস্থিত, তারাই একমাত্র শক্তিশালী রাজনৈতিক দল, এতদিন লাগলো কেন? এই কথা তো আমি বহুবার বলবার চেষ্টা করেছি, অত্যন্ত প্রকাশ্যে, অত্যন্ত পরিষ্কার ভাবে আমি এই কথা বলেছি। বুঝতে এতদিন সময় লাগবে কেন? অনেকে মনে করতে পারেন আমি বিএনপি নিয়ে এত কথা বলছি কেন। কারণ এই দলগুলোর রাজনীতির সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত, এই দলগুলোর রাজনীতির সঙ্গে আমাদের সন্তানদের ভবিষ্যৎ জড়িত। সেই কারণে তার জন্য একটা সম্ভাবনা তৈরি ছিল, সেই সম্ভাবনার অপমৃত্যু
তাদের জন্য হচ্ছে। তারা আস্তে আস্তে বিষ পান করতে করতে আত্মহত্যার পর্যায়ে নিয়ে গেছে, নিজেদেরকে নিয়ে যাচ্ছে। ঘুরে দাঁড়াতে পারবে? দাঁড়াতে পারে। সেই প্রসঙ্গে হয়তো আমি পরে আলোচনা করব, আজকে না পারলেও আরেকদিন আলোচনা করব। সো এই রিপোর্টই বলছে, যেটা কথা বলছেন, যে আর বিএনপি নতুন করে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে বলে জামায়াত অভিযোগ করছে। নির্বাচন সবচেয়ে খারাপ পরিস্থিতি, মোকাবেলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টা। আগে উল্লেখ করেছি, ছোটখাটো নয়, বড় শক্তির কাছ থেকে আক্রমণ চলে আসতে পারে বলছেন কে? প্রফেসর মোহাম্মদ ইউনূস। জানলাম আমরা কার মাধ্যমে? প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলমের মাধ্যমে। এদিকে প্রথমবারের মতো 3টে আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্স, এপি এবং যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্টকে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বা পতিত প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি ছাত্র জনতা হত্যাকাণ্ডে ক্ষমা চাননি, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা অন্যায্য, আত্মঘাতী বলছেন, আরো অনেক কথা শেখ হাসিনা বলেছেন। কিন্তু তার মূল কথা যেটা আমার কাছে, তার এই পুরো সাক্ষাৎকারের টেক যেটুকু আমি নিতে চাই, সেটা হচ্ছে ওনার মধ্যে কোনো অনুশোচনা নেই। উনি ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন, ওনার অর্ডারে কিছু হয়নি, মাঠ পর্যায়ে কিছু কিছু ঘটনা হয়তো ঘটেছে, তবে মৃত্যুগুলো দুঃখজনক, হত্যাকাণ্ডগুলো দুঃখজনক। এখানে সহিংস বিদ্রোহের কথা বলেছেন তিনি, এই অভ্যুত্থানকে। এবং শেখ হাসিনা যেটা বলবার চেষ্টা করছেন, তার দলকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য হবে না, এবং তিনি তার নেতাকর্মীদের নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন। সেটা তো আমরা স্বাভাবিক জানি যে নির্বাচন না করতে পারলে নির্বাচনে যেন কেউ ভোটও না দিতে চায়, সেই আহ্বান তিনি জানিয়েছেন। শেখ হাসিনা একটা কথা বোঝা যায় যে এটা পরিষ্কার, হয়তো তিনি ডিলেমার মধ্যে আছেন যে তিনি এবং তার পরিবার আর রাজনীতির মধ্যে থাকবেন কিনা। তিনি বলেছেন, আমরা না থাকলেও আওয়ামী লীগ তো থাকবে। তবে এই ডিলেমাটা আছে, কিন্তু আওয়ামী লীগের হালটা যে তিনি ছাড়তে চাইছেন না, বা এই যে রাজনৈতিক দলগুলো যে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বা এই ক্ষমতা অর্থবিত্তের জন্য দরকার, সেটা বোধহয় বাংলাদেশের রাজনীতিবিদরা খুব ভালো বোঝেন। সে কারণে তিনি এখান থেকে সম্মানের সঙ্গে তো তিনি যেতে পারতেন, যাননি, বরং অনেক হিউমিলিয়েশনের মধ্য দিয়ে তাকে বিদায় নিতে পেরেছে। কিন্তু তারপরও বোধোদয়টা আর হচ্ছে না। এবং শেখ হাসিনা যেটা বলছেন সেটাও খুব আরেকটা কথা প্রণিধানযোগ্য, যে তিনি দেশে ফিরছেন না, তিনি দিল্লিতেই থাকবেন। তিনি কি প্রফেসর ইউনূসের আগে সময়ে দেশে ফিরছেন না? না। ইনক্লুসিভ ইলেকশন না হলে যে সরকারি ক্ষমতায় আসুক, তিনি বাংলাদেশে ফিরবেন না। অর্থাৎ আওয়ামী লীগকে সহ নির্বাচন না হলে, সেটা যদি বিএনপি, জামাত বা অন্য কেউ ক্ষমতাও থাকে, তিনি বাংলাদেশে আসছেন না। এটা তার কথা পরিষ্কার। বোঝা যায় যে তিনি তার কনফিডেন্স লেভেলটা আসলে এখন শূন্যের কোঠায় গেছে, মুখে তিনি যত কথাই বলুন না কেন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, তার দল এতদিন বলেছেন আওয়ামী লীগই একচেটিয়া, আওয়ামী লীগ ছাড়া কিচ্ছু নেই এই দেশে। তিনি এখন বিরোধী দলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। তার কথাবার্তা যদি যারা পড়েছেন বা শুনেছেন, তারা দেখবেন যে তিনি এটাই বলছেন যে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে, বিরোধী দলও যেতে পারে। এরকম কথা শেখ হাসিনার মুখ থেকে আমরা আগে কোনোদিন শুনিনি, বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচনে শুনিনি। এই প্রথম। যদি বোধোদয়ের জায়গা কিছুটা থেকে থাকে তাহলে এইটুকু। যদিও সেই বিরোধী দলকে 30 সিটের, 25 সিটের, 10 সিটের, না 50 সিটের, না 149 সিটের, সেটা তিনি বলেননি, কিন্তু এটা তিনি বলেছেন। আসুন অন্য শিরোনামগুলোর দিকে যদি তাকাই, যে রাজনীতিতে নতুন করে বিভক্তি সৃষ্টির অভিযোগ কেন উঠছে। অন্তর্বর্তী সরকার ঐকমত্য কমিশন ও 2-3টি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ তৈরি করেছে বলে বিএনপি অভিযোগ করেছে। সেটা আমি আগে বলেছি। নির্বাচন না হলেও জুলাই সনদ পাশ করতে হবে। জামাতের কথা, আমি জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্যের কথা উল্লেখ করেছি। তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কোনো কারণে পিছিয়ে গেলেও জুলাই সনদের বাস্তবায়ন যেন না পেছায়, সেজন্য আগে গণভোটের আয়োজনের উপর জোর দিয়েছে জামায়াত। নির্বাচন নিয়ে সংকট, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি, জামাত, এনসিপি ত্রিমুখী অবস্থানে, সুপারিশে কলম চালাতে পারেন প্রধান উপদেষ্টা কেউ কেউ বলছে।
সূত্র জানায় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যের নিরসন করতে শিগগিরই দলগুলোকে ডেকে পাঠানো হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে। সেখানে সবার সঙ্গে আরেক দফা আলোচনায় বসবেন তিনি। সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনার বাইরে যাবে রাজনৈতিক দলগুলো সেটি মনে করছে না সরকার। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি এই ঐক্য আর হবে না। এখানে তেল জলের একটা ইস্যু দাঁড়িয়ে গেছে। তেল আর পানি যেমন মেশে না, এখন জামাত, বিএনপি আর এনসিপি কে আপনি এক জায়গায়, এবং সঙ্গে আরো অনেক দল আছে, এখানে ইসলামী আন্দোলন